এর আগের আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে বীজ নির্বাচন। এবছর 2025-26-এ আমরা যে বড় ধানের চাষ করব, সেই বড় ধানের চাষ করতে গেলে আমরা কোন বীজ নির্বাচন করব, কোন বীজ চাষ করলে আমরা অধিক পরিমাণে লাভবান হতে পারবো এবং কোনো প্রকারের রোগবালাই ছাড়াই আমরা সুস্থ ধান ঘরে তুলতে পারবো এবং কোন ধানের বীজ কতদিনে আমরা তুলতে পারবো, সেই সমস্ত বিষয়ই এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। এই যে একবার দেখে নিন, স্ক্রিনের উপর আমি দেখাচ্ছি যে আগের যে ভিডিওটা থাম্বনেলটা দেখালাম। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আজকে আমি আপনাদেরকে জানাবো এই যে আমার পেছনেই যে বীজতলাটা রয়েছে, এই যে বীজতলা বা এই যে বেড, এই বেড আমরা কিভাবে তৈরি করেছি সেই সমস্ত বিষয়, বেড তৈরি থেকে শুরু করে তারপর কোন সার ব্যবহার করেছি এবং কিভাবে বীজগুলো আমরা ধানের যে বীজ সেই বীজগুলো ফেলেছি, সেই সমস্ত বিষয় এক এক করে তুলে আজকের ভিডিওয়ে আমি অমৃতা আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বেড তৈরি করার আগের মুহূর্তে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো আমাদের জমি 2 থেকে 3 দিন চাষ দেওয়ার পর ফেলে রাখতে হবে। কারণ মাটিতে যে হিউমাস তৈরি হয়, জমি মাটি যত পচে যাবে তত কিন্তু পরবর্তী মাটির যে গঠনটা সেই গঠনটাকে ঠিক রাখে। মাটির গঠনটা যখনই ঠিক রাখবে তখনই কিন্তু আমাদের ধান গাছও কিন্তু ধীরে ধীরে সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এই জন্য আমাদের 2 থেকে 3 দিন মাটিটিকে ভালো করে পচিয়ে নিতে হবে। এইবার পচানোর পর চারিদিকে আমাদের যে জমির আল, সেই আলের সাইড দিয়ে আমাদের ড্রেন মতো করে নিতে হবে, যেন খুব সহজেই জলগুলো বেরিয়ে যেতে পারে। জল কোনো প্রকারেই যেন জমিতে অধিক পরিমাণে জল না থাকে, যেটুকু প্রয়োজন আমাদের সেইটুকুই জল রাখতে হবে। এবার বেড তৈরির ক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন জমিটিকে 2-3 দিন ফেলে রাখার পর বেড তৈরির সময় আমাদেরকে একটা নির্দিষ্ট মাপের, অর্থাৎ প্রস্তর ক্ষেত্রে আমাদের প্রায় 4 ফুট মতো প্রস্থ রাখবো এবং দৈর্ঘ্যে আমরা রাখবো 20 ফুট। দৈর্ঘ্যে আমরা বেশিও রাখতে পারি, কারণ যদি আমরা প্রস্থটা ঠিক রাখি তাহলে 2 সাইড দিয়ে যখন আমরা সার কিংবা আমাদের যে বীজ, সেই বীজটা যখন ফেলবো তখন কিন্তু খুব সুবিধা হবে, সহজেই কিন্তু আমরা ফেলতে পারবো। দেখুন, একটা বেড যখন আমরা তৈরি করলাম 4 ফুটের চওড়া বেড, 4 ফিটের চওড়া বেডের পাশে আমরা কিন্তু 1 ফুট মতো একটা জায়গা রাখছি। কারণ একটা বেড থেকে আর একটা বেডের মাঝখানে যে ফাঁকাটা থাকবে, যে জায়গাটা, সেটা আমরা খুব সহজেই চলাফেরা করতে পারবো এবং পরবর্তীতে কিন্তু জলসেচ দেওয়ার ক্ষেত্রেও আমাদের সুবিধা হবে। সেই জন্য আমাদের এই 4 ফুটের মাঝে 1 ফুট করে আমাদের জায়গা রেখে দিতে হবে। এইবার যখনই আমরা বেড তৈরির ক্ষেত্রে 4 ফুটের মাঝে 1 ফুট জায়গা রেখে দিয়েছি, এবার এই যে 4 ফুট যে জায়গাটা আমরা বেড তৈরির ক্ষেত্রে নিয়েছি, সেই বেডে কিন্তু আমাদের সুন্দর করে মই দিয়ে আমাদেরকে লেবেল করতে হবে। এবার সুন্দর করে লেবেল করার ক্ষেত্রে কি হবে, যখনই আমরা জল ধরাবো বা সার ব্যবহার করব বা বীজ দেব, তখন কিন্তু যখন হালকা জল থাকবে, যখন আমরা বীজ ফেলবো সেই বীজ ফেলার ক্ষেত্রেও সুবিধা হয় এবং সার ফেলার ক্ষেত্রেও কিন্তু আমাদের সুবিধা আসবে। তো এই জন্য আমরা একদম পুরো সুন্দর করে লেবেল করে দেব। তো এবার লেবেল করা হলো। লেবেল করার পর আমাদের আরেকটা কাজ সেটা হচ্ছে সার যখন আমরা ছিটাবো, সার ছিটানোর ক্ষেত্রে আমাদের এত সুন্দর করে কিন্তু মেপে মেপে কিন্তু আমাদের সারগুলো ফেলতে হবে, যেন কোনো জায়গায় বেশি হলো, কোনো জায়গায় কম হলো, সেইটা যেন না হয়। সেই জন্য আমাদের মেপে মেপে ফেলতে হবে। দেখুন ভিডিওটিতে কি বলা হচ্ছে সার ফেলার ক্ষেত্রে। ড্রেন দেখতে হবে না, তুমি জোর করে মারো, একদম খুব জোরে মারো, হ্যাঁ, কোনো ব্যাপার নেই, ড্রেনে ফেলে পড়ুক, ড্রেনে পড়ুক, সমান যেন সব জায়গায় সমান পড়ে। এবার সার ফেলার ক্ষেত্রে আমরা কোন কোন সার ব্যবহার করব, দেখুন এই বেডে আমরা যখন সার দেব সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং কার্যকারী। তাহলে কোন সার আমরা ব্যবহার করলে আমাদের ধানের যে বীজ, সেই বীজটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবে। তাহলে এবার এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দেখুন অনেকেই কিন্তু অনেক ধরনের সার ব্যবহার করে, তবে আমি যে সারগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে 10-26-26 যে সারটা আছে, এই সারটি আমি ব্যবহার করেছি। কারণ এখানে নাইট্রোজেনের পরিমাণ আছে 10%, 26% আছে ফসফরাস এবং 26% আছে পটাশ। এই যে সারের যে অনুপাতগুলো খুব সুন্দর, যখন আমরা কোনো প্রকারের বীজ তৈরির ক্ষেত্রে এই সারটা যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দারুণ কাজ হয়। তাহলে যখনই আমরা এই সারটা ব্যবহার করব কি হবে না, খুব সহজেই ফসফরাসের জন্য শেকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং
খুব সহজেই অঙ্কুরিত হয়ে যখনই বাইরে বেরিয়ে আসবে তখন কী হবে, এই যে নাইট্রোজেনের প্রভাবে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে সে খুব সহজেই কিন্তু খাবার তৈরি করে নিতে পারবে। এই জন্য নাইট্রোজেন রয়েছে, কিন্তু নাইট্রোজেনের পরিমাণ এই ক্ষেত্রে একটু কম আছে। আর অন্যদিকে পটাশ কী করবে, পটাশ গাছগুলোকে সহজেই শক্তিশালী, মানে খুব তাড়াতাড়ি শক্তিশালী করে তুলবে এবং কোনো প্রকারের রোগ বালাই থেকে রক্ষা করবে। এই জন্য 10-26-26 আপনারা ব্যবহার করতে পারেন, যেটা আমার এখানে ব্যবহার করা হয়েছে। আর এর সঙ্গে আমরা একটা জৈব কার্ব সেটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ কার্ব N6G। ভালো করে শুনে নেবেন, এইটা আপনারা ব্যবহার করবেন। এইবার এইটা মানে আমরা কী পরিমাণে ব্যবহার করব, এই যে দুটো সারের কথা বললাম, এই দুটো সার আমরা ধরুন যদি 10 কাঠা জমি হয় আপনার, তাহলে 10 কাঠা জমিতে আপনি 10-26-26 নেবেন 20 কেজি। আর অন্যদিকে ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির কার্ব N6 যেটা বললাম সেটা আপনারা ব্যবহার করবেন 1 কেজি। এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনার জমিতে সুন্দর করে ছড়িয়ে দেবেন, মানে কোনো জায়গায় যেন কম বা বেশি না পড়ে সেইভাবে মেপে ফেলবেন। এবার আপনি যদি বলেন যে আমি 10-26 দেবো না, তাহলে 10-26 যদি আপনি না দেন তাহলে আপনাকে তৈরি করে নিতে হবে সার। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি কি সার দেবেন? যদি আমরা 10-26 ব্যবহার না করি সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল সুপার ফসফেট সেটা নেব। আমি কিন্তু 10 কাঠা জমির জন্য আপনাদেরকে বলছি। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন 20 কেজি, তার সঙ্গে ইউরিয়া সার নেবেন 5 কেজি এবং পটাশ নেবেন 4 কেজি। এই যে 3টে সারের কথা বললাম, এই 3টে সার একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেবেন। মিশানোর পর ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির যে ট্যাগ কার্ব N6G যে সারটা জৈব সার, এই জৈব সারটা এই জন্যই আপনাদেরকে আমি বলবো কারণ এর মধ্যে বিভিন্ন প্রকারের উপাদান রয়েছে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ম্যাগনেসিয়াম, সালফার, সমস্ত কিছু উপাদান এর মধ্যে আছে একটা গাছ তৈরি হতে যে উপাদানগুলো প্রয়োজন। বিশেষ করে জৈব সার ব্যবহার করলে দেখবেন সেই জমির ফসলের কিন্তু উন্নতি দিন দিন কিন্তু বাড়তেই দেখা যায়। তাই আপনারা কার্ব N6G যেটা বললাম ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ, তো এইটা আপনারা ব্যবহার করতে পারেন 1 কেজি। তাহলে কি বললাম, যদি আপনি 10-26 ব্যবহার না করেন সেই ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই, সিঙ্গেল সুপার ফসফেট নেবেন 20 কেজি, 5 কেজি নেবেন ইউরিয়া এবং পটাশ নেবেন 4 কেজি। আর তার সঙ্গে এই ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ কার্ব N6G যেটা সেটা এবার সুন্দর করে জমিতে ছিটিয়ে দেবেন। দেখবেন তারপরে এই যে আমার জমিতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গাছ বেরিয়েছে এবং ভালো করে লক্ষ্য করুন কোনো প্রকারের কিন্তু এখনও পর্যন্ত সমস্যা আসেনি। তারপর বীজ যখন আপনি ছিটাবেন, সার ব্যবহার করলেন, এবার বীজ ছিটানোর ক্ষেত্রে আপনাকে যখন আপনি মই দিলেন বা সার ব্যবহার করলেন, কমসে কম আপনি 2 ঘন্টা মতো জমিটিকে একদম ধীরস্থির রেখে দেবেন, মানে কোনো প্রকারের নড়াচড়া করবেন না। কারণ যদি আমরা যখন মই টেনেছি বা সার দিয়েছি তার পরপরই যদি আমরা আমাদের ধানের বীজগুলো ছড়িয়ে দিই, তাহলে এই যে মাটি যে ঘোলা হয়ে যাবে, সেই ঘোলা মাটিটা কিন্তু আপনার বীজগুলোকে ঢেকে দেবে, মানে আস্তরণ পড়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ধানগুলো পচে যাবে। এই জন্য ঘন্টা 2 আপনারা মানে একদম যখন মাটিগুলো তলায় পড়ে যাবে এবং পরিষ্কার জল দেখা যাবে, ঠিক তখনই সুন্দর করে আপনারা ছিটিয়ে দিতে পারবেন এবং খুব সহজেই আপনারা দেখতে পাবেন যে আপনার ধান বীজ ঠিক জায়গা পড়েছে কিনা, কোথাও বেশি পড়েছে কিনা, সুন্দর করে দেখে আপনারা তারপরে ছিটিয়ে দেবেন। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরার যে আপনারা বীজ নির্বাচনের পর বীজ যে বেডে ফেলবেন সেই বেডে ফেলার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন। এর পরবর্তীতে যদি কোনো প্রকারের সমস্যা আসে, যদি ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেটাও আপনাদের মাঝে পরবর্তীতে তুলে ধরবো। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আজকের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।